শ্রাবণ হিয়ার বিছানায় বসে পুরো রুমটায় চোখ বুলিয়ে নিল। হিয়া সামনেই দাঁড়িয়ে রইল। শ্রাবণ ফের হিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, মেহেদি লাগাওনি? হিয়া হাত দুটো শ্রাবণের সামনে ধরে বলে উঠল, দেখুন সবাইকে মেহেদি লাগিয়ে দিতে গিয়ে কি হাল হয়েছে। এখন মেহেদি লাগাতে ভালো লাগবে না, তাই বলে কি মেহেদি লাগাবে না? না, মুড নেই, মেহেদি নিয়ে আসো। হিয়া ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, এখন লাগাবো না, হাত ব্যথা করছে। শ্রাবণ কড়া গলায় বলল, নিয়ে আসতে বলেছি, নিয়ে আসো। হিয়া বাধ্য মেয়ের মতো মেহেদি নিয়ে এলো। শ্রাবণ হাত দিয়ে ইশারা করে বসতে বলল পাশে। হিয়া আশেপাশে তাকিয়ে বসলো আর জিজ্ঞাসা করলো, কাব্য ভাই কোথায়? ব্যালকনিতে। হিয়া ব্যালকনির দিকে তাকিয়ে দেখলো দরজা ভেতর থেকে বন্ধ। শ্রাবণ হিয়ার দিকে আর চোখে তাকিয়ে বলল, ওকে ব্যালকনিতে থাকতে বলেছি। ও। শ্রাবণ হিয়ার হাত থেকে মেহেদি নিয়ে নিল, সাথে হিয়ার হাতটাও নিজের হাঁটুর ওপর উঠালো। এরপর আদুরে গলায় বলে উঠল, আমি একটু মেহেদি লাগিয়ে দেই। তুমি তো বললেই যে তোমার হাত ব্যথা, তাই আমিই লাগিয়ে দেই। হিয়া শ্রাবণকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। এতদিন শুনে এসেছে যে মানুষ তার ভালোবাসা মানুষের কাছে কত বায়না করে, শখ পূরণ করে, পাগলামি করে, আরো কত কি। আজ তা নিজের চোখে দেখতে পেল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। শ্রাবণ হাত উঠিয়ে তুড়ি মেরে হিয়ার ধ্যান ভাঙিয়ে বলল, কি হলো, মেহেদি দিতে দেবে না? দিন, ঠিক আছে। শ্রাবণ হিয়ার হাতের ঠিক মাঝখানে শ্রাবণ লিখে দিল। নামের আশেপাশে আঁকিবুকি করে ফুল দিল, পাতা দিল। কোনোটাই ঠিক সঠিক হয়ে উঠল না, শুধু নামটাই ভালো লাগছে। আরেক হাত টান দিয়ে সে হাতেও একই জিনিস লিখলো। হিয়ার এতে কোনো ভ্রুক্ষেপ নেই, ও শ্রাবণের দিকে তাকিয়ে আছে তো আছেই। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে কিছুটা হেসে বলল, এই মেয়ে, এই নজর ঠিক করো, এভাবে তাকিয়ে রয়েছ কেন? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। হিয়া লজ্জা পেয়ে মাথা নাড়িয়ে না বোঝালো। শ্রাবণ মাথা নাড়িয়ে বলল, হুম। শ্রাবণ উঠে দাঁড়ালো। এরপরে ব্যালকনির দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। কাব্য সুন্দর একটা হাসি দিয়ে বলল, হয়ে গেছে? চল। কাব্য ব্যালকনি থেকে বেরিয়ে আসে। শ্রাবণ হিয়ার কাছে এসে বলল, ভোরে চলে যাব বৌজান, কালকে তো ঈদ, কি করো না করো জানিও, আর সুন্দর করে সেজে গুজে ছবি দিও। তা না হয় দেব, কিন্তু কালকে এলে খুশি হতাম। বৌজান, সময় নেই, না হলে আসতাম। হিয়া মনটা খারাপ করলো, কিন্তু বুঝতে না দিয়ে বলল, ঠিক আছে, তবুও চেষ্টা করবেন। ওকে, আর ভালো থেকো। আচ্ছা, আপনিও সাবধানে থাকবেন। পাশ থেকে কাব্য নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, ইস, আমার যদি এমন কেউ থাকতো তাহলে কতই না ভালো হতো। শ্রাবণ কাব্যকে নিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, আগে আমার মতো হও, নিজের পায়ে দাঁড়াও, দেখবে মেয়ে পেয়েই যাবে। শ্রাবণ দরজা পেরিয়ে গিয়ে পেছনে ফিরে হিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আসছি। শ্রাবণ উপরে এসে জামাকাপড় সব গুছিয়ে নিল। কাব্যকেও বলেছে সবকিছু গোছাতে। কাব্য আর কি গোছাবে, বেচারা ঘুরবে বলে কত জামাকাপড় নিয়ে এসেছিল, কিন্তু এখানে এসে তো বন্দী হয়েছিল। সকালবেলা হিয়া ঘুম থেকে উঠে তার মায়ের সাথে রান্নাবান্না হেল্প করলো। হামিদ শিকদার নামাজে চলে গেলেন। আধা ঘন্টা পরে ফিরে এলেন। হিয়া তার বাবার অপেক্ষায় মেইন দরজায় দাঁড়িয়েছিল। হামিদ শিকদার সামনে আসতেই হিয়া সালাম করলো, আসসালামু আলাইকুম বাবা, ঈদ মোবারক। হামিদ শিকদার সালাম ফিরিয়ে নিতেই হিয়া হাত দুটো বাড়িয়ে বলে উঠল, আমার সালামি। হামিদ শিকদার ওয়ালেট বের করে বললেন, কত দেবো আম্মু? তুমি যা দেবে তাতেই খুশি। হামিদ শিকদার হেসে হিয়ার দিকে টাকা এগিয়ে দিলেন। হিয়া টাকাগুলো নিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ বাবা। এদিকে শ্রাবণ ঈদের নামাজ পড়ে বাড়িতে ফিরে এসে সবার সাথে ডাইনিং টেবিলে খেতে বসলো। কাব্য তার মায়ের সাথে বসেছে আর বলছে, আম্মু, আমি কিন্তু আর কোথাও যাব না। যা শুনে শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, যেতেও হবে না। সাবিয়া চৌধুরী বললেন, শ্রাবণ তো বিয়ে করে এখন থেকে বাড়িতেই থাকবে, তাই না? হিয়ার সাথে আজকে দেখা করতে যাবে না? খাবার খেয়ে বেরিয়ে যাব। কাব্য বলে উঠল, আমি কিন্তু যাব না। শ্রাবণ খাওয়া শেষ করে রুমে গিয়ে ওয়ালেট আর ফোনটা নিয়ে চলে গেল। পরনে সাদা পাঞ্জাবি, পায়জামা, হাতে ঘড়ি। শ্রাবণ নিচে নামতে নামতে কাব্য রেডি হয়ে এলো। বেচারার আর এই জীবনে ছাড় নেই। শ্রাবণ আর কাব্য চলে এলো হিয়াদের বাসার সামনে। শ্রাবণ গাড়ি থেকেই হিয়াকে কল দিল, বৌজান, ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছেন? ভালো থাকতে দাও কি? মানে, আমি কিন্তু কিছু করিনি আজকে। শ্রাবণ গলার স্বর ভারী করে বলে উঠল, কেমন হবু বউ তুমি? হ্যাঁ, তোমার যে হবু স্বামী আছে তাকে একবারও আসতে বললে না কেন? এসব না হয় বাদই দিলাম, তুমি তো সালামিও চাইলে না কেন? হিয়া এতগুলো কথা শুনে এর পিঠে কি বলবে কিছুই খুঁজে পেল না। ফোঁস করে শ্বাস ছেড়ে বলে উঠল, আপনাকে সকালে কতবার কল দিয়েছি, বাবাও অনেকবার দিয়েছে। এরপরও আপনার বাবাকে কল দিয়ে আপনাদের সবাইকে আসতে বলেছে। সে বলল তাদের অনেক কাজ, আজ আর আসবে না, একবারে কালকে আসবেন। শ্রাবণ তখনও গম্ভীর ভাব নিয়ে বলল, কথা সেটা না, তুমি আমাকে বললে না কেন? আপনাকে তো কালকেও বলেছি, রাতেও বলেছি, আর সকালে তো কলই ধরলেন না। বুঝেছি, এখন নিচে আসো। হিয়া বুঝতে না পেরে বলল, কোন নিচে যাব? শ্রাবণ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, খাটের নিচে আসো, আমি খাটের নিচে শুয়ে আছি। হিয়া সত্যি সত্যি খাটের তলায় দেখতে গেল, কিন্তু ওর খাটই তো বক্স খাট, কি করে দেখবে? এরপরে স্বাভাবিক গলায় উত্তর দিল, মিথ্যে কেন বলছেন? মিথ্যে কই বললাম?
তুমি তো কথাটা বুঝতে পারলে না। আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি, নিচে আসো। হিয়া ব্যালকনির দরজা খুলে নিচে তাকাতেই দেখলো শ্রাবণের গাড়িটা। গাড়ির বাইরে কেউই নেই, হয়তো ভেতরেই আছে শ্রাবণ। হিয়া রুমে এসে খুশিতে লাফানোর পর্যায়ে চলে গেল। ওদিকে শ্রাবণ বলল, 2 মিনিট সময় দিলাম, নিচে আসো, না এলে চলে যাব, তাড়াতাড়ি আসো। শ্রাবণ কলটা কেটে দিল। হিয়া ফোনটা রেখে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। শ্রাবণকে ও হাজারবার বললেও ওপরে আসবে না, কিন্তু ঈদের দিন মেহমান এসে চলে যাবে এটা তো মেনে নেবে না। এখন ও ওর বাবাকে বলবে যে শ্রাবণ এসেছে। শ্রাবণ ওর বাবার কথা ফেলতে পারবে না। হিয়া ঠিক তার বাবাকে গিয়ে বলল যে শ্রাবণ এসেছে, কিন্তু ওপরে আসবে না। হামিদ শিকদার এই কথা শুনে সাথে সাথে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন। নিচে এসে শ্রাবণ, কাব্য আর কামালকে নিয়ে ওপরে এলেন। ওরা কেউই আসতে চায়নি, কিন্তু না এসেও পারল না। হিয়া রুমে চলে গেছে। শ্রাবণরা ফ্ল্যাটে ঢুকতেই মাহিমা বেগম খুশি হয়ে উঠলেন। ওদের সবার জন্য ডাইনিং টেবিলে খাবার রেডি করতে গেলেন। এতে শ্রাবণ বলে উঠল, আন্টি প্লিজ কিচ্ছু করবেন না, আমরা মাত্রই খেয়ে এসেছি। এই জায়গা দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম হিয়ার সাথে দেখা করে যাই। হিয়া কোথায়? মাহিমা বেগম বললেন, হিয়া মাত্র রুমে গেল, আমি ডেকে দিচ্ছি। এই হিয়া। না আন্টি, ডাকতে হবে না, আমি গিয়ে দেখা করে আসছি। ঠিক আছে, যাও। শ্রাবণ একা হিয়ার রুমে চলে গেল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে পুরাই টাসকি খেয়ে গেল। সবসময় তো শ্রাবণকে শার্ট টি শার্ট পরে থাকতে দেখেছে, এই প্রথম ওকে পাঞ্জাবি পরা রূপে দেখলো। নিজেই মনে মনে বলল, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। সেদিন শয়তানি করে মেসেজটা যে তুমি সত্যিই করে দেবে কল্পনাও করিনি। প্রথম ভালো লাগেনি, আর এখন মনে হচ্ছে মেসেজটা দিয়ে ভালোই করেছি, আলহামদুলিল্লাহ। শ্রাবণ হিয়াকে দেখেও মুসকি মুসকি হাসছে। হিয়া বাচ্চাদের মতো সামনে এসে বলল, আসসালামু আলাইকুম জামাইজান। শ্রাবণ মুখে হাসি রেখে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। আমার সালামি। শ্রাবণ ওয়ালেট বের করে হিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও। হিয়া ওয়ালেটটা কাপা কাপা হাতে নিল। এরপরে খুলে দেখলো ক্যাশ অল্প, সবগুলো 1000 টাকার নোট আর 3-4টা এটিএম কার্ড। হিয়া মনে মনে বলল, বড়লোক বলে কথা, ওনার কাছে 3-4টা কার্ড কিছুই না। শ্রাবণ হেসে বলল, যা লাগবে নাও, কার্ডও নিতে পারো। হিয়া ঢোক গিলল। কার্ড নেওয়া তো দূরে থাক, একটা 1000 টাকার নোট নেওয়ার মতো কলিজাও ওর হয়ে ওঠেনি। টাকাগুলোর মাঝে খুঁজতে লাগলো এর মধ্যে ভাঙতি কোনো টাকা আছে কিনা। একটা 500 টাকার নোট পেল, তখনই যেন হিয়ার মুখে বিশ্ব জয় করা হাসি ফুটে উঠল। সাথে সাথে 500 টাকার নোটটা নিয়ে ওয়ালেটটা দিয়ে দিল আর বলল, সালামি নিয়ে নিয়েছি। শ্রাবণ তাজ্জব বনে চলে গেল। এ মেয়ে বলে কি, পুরো ওয়ালেট ছেড়ে দিয়েছিল আর শেষে কিনা 500 টাকা নিল। শ্রাবণ রেগে গিয়ে দাঁত কিরমির করে বলে উঠল, পুরো ওয়ালেটটা খুঁজে 500 টাকা তোমার চোখে পড়লো? আজকে অন্য কোনো দিন হলে একসাথে 500টাই থাপ্পড় দিতাম। হিয়া চোখ ছোট ছোট করে বলল, আমাকে মারতে পারবেন না, কালকে আমার বিয়ে, যদি মারেন তাহলে আমি আমার শ্বশুর শাশুড়িকে বলে দেব। এবার বলুন আমাকে কেমন লাগছে। হিয়ার এমন কথায় শ্রাবণের রাগ নিমিষেই উবে গেল। এরপরে বলল, অস্থির লাগছে। হিয়ার চট করে মাথায় কি যেন এলো। ভাবুক গলায় বলে উঠল, আচ্ছা আপনি আমার সাথে দেখা করার আগে কি কোনো মেয়ের সামনে গিয়েছিলেন? না, কেন? আর এগুলো কি সব কথা? না মানে এত সুন্দর করে সেজেছেন তাই বললাম আর কি। শ্রাবণ ভুরুকুসকে বলে উঠল, সেজেছি আমি? আর কোনো মেয়ের সাথে দেখা করে এসেছি কিনা সেটা বললে কেন? সেটা বলার কারণ হলো আপনাকে দেখে আমি টাসকি খেয়ে গিয়েছি, আর যদি অন্য কোনো মেয়ে দেখে থাকে সেও তো। হিয়ার কথাটা সম্পূর্ণ হলো না। শ্রাবণ থামিয়ে দিয়ে বলল, আর ইউ জেলাস? হিয়া মুস্কি হেসে মাথা নাড়ল। শ্রাবণ ঘাড় কাত করে রসিকতা করে বলল, তলে তলে এই চলে, আমাকে নিয়ে এই চিন্তা আসে? শুধু বিয়েটা হোক, সব চিন্তা সুদে আসলে দূর করে দেব। পরদিন বিকেল, সবাই বলতে তৌকির চৌধুরী, সাবিহা চৌধুরী, শ্রাবণ, কাব্য, কামাল, সিয়াম ওরা রওনা হলো হিয়াদের বাড়ির উদ্দেশ্যে। হিয়াদের বাড়ির সবাইও প্রায় সব প্রস্তুতি নিয়ে নিয়েছে। হিয়ার চাচা চাচি, খালা খালু আর কাজিনরাও এসেছে। বিয়ের কাজ শেষ হতে হতে রাত হয়ে যায়। আবার হিয়াকে বিদায় দিতেও সবার নাজেহাল অবস্থা। এত তাড়াতাড়ি যে হিয়ার বিয়ে হয়ে যাবে সেটা কেউ ভাবতেও পারেনি। তার মধ্যে আবার সবার চোখের মনি, কষ্টও লাগছে। রাত 9টার দিকে শ্রাবণরা হিয়াকে নিয়ে রওনা দেয় নিজেদের বাড়ির উদ্দেশ্যে। শ্রাবণ, হিয়া, কামাল, সিয়াম ওরা একটা গাড়িতে চলে এলো, আর একটা গাড়িতে বাকি সবাই। শ্রাবণ কামালকে বলল বাড়ির দিকে না যেতে, অন্য একটা জায়গায় যেতে। হিয়া শ্রাবণের কাঁধে মাথা রেখে আছে। বাড়ির জন্য মনটাও খারাপ, তবে শ্রাবণ বলেছে যখন ইচ্ছা তখনই বাপের বাড়ি যেতে পারবে। কামাল একটা নির্জন জায়গায় গাড়ি থামালো, সাথে আরেকটা গাড়িও এসে হাজির হলো। সেটার থেকে শ্রাবণের অ্যাসিস্ট্যান্ট রনি আরো 2জন কালো পোশাক পরিহিত লোকও বের হলো। শ্রাবণ হিয়াকে গাড়িতে রেখে নেমে গেল। সামনে থেকে কামাল আর সিয়ামও নেমে গেল। হিয়া কিছুই বুঝে উঠতে পারছে না। হঠাৎ চোখ গেল শ্রাবণের হাতের দিকে। একটা ধারালো অস্ত্র হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যা দেখে হিয়ার গলা শুকিয়ে এলো। হিয়া শ্রাবণের হাতে ধারালো ছুরি দেখে একবার ভাবলো কোনোভাবে কি ওকে মারবে না তো। হিয়ার এমন ভাবনার মাঝেই শ্রাবণ গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়ালো। দুই পাশে কামাল আর রনি দাঁড়িয়ে আছে। হিয়া তখনও নির্বাক দর্শকের মতো তাকিয়ে আছে। ভাবলো হয়তো শ্রাবণের কোনো কাজ, হয়তো এটা। কিছুক্ষণের মধ্যেই পরিবেশটা আরো ভারী হয়ে উঠল। শ্রাবণ এখন মিরাজের অপেক্ষায়। ওদিকে মিরাজ এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরছে একা, সাথে শুধু ড্রাইভার। মিরাজও জানে আর শ্রাবণ কিছু না কিছু করবেই, তাই বাকিরা অন্য রাস্তা দিয়ে গিয়েছে।
আর মিরাজ এই নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে যাতে কেউ টের না পায়। কিন্তু এই শ্রাবণের থেকে মুক্তি পাওয়া কি এতই সহজ? তবে মিরাজ যে প্রোটেকশন ছাড়া যাবে সেটাও নয়, পুলিশকে ইনফর্ম করে রেখেছে। আধ ঘন্টা পর শ্রাবণদের সামনে মিরাজের গাড়িটা থামে। শ্রাবণও বেশি লোক রাখেনি, হাতে গোনা কয়েকজন। মিরাজ সবার দিকে না তাকিয়ে শ্রাবণের দিকে তাকালো, শরীরের স্যুটটা খুলে গাড়ি থেকে নামলো। শ্রাবণ গাড়িতে হেলান দিয়েই দাঁড়িয়ে রইল, সাথে ধারালো অস্ত্রটাও দেখতে লাগলো। মিরাজ এগিয়ে এলো। শ্রাবণ কিঞ্চিত বাঁকা হেসে এগিয়ে এসে কোনো পূর্ব সংকেত ছাড়াই মিরাজের নাকে মুখে ঘুষি মারল দুইটা। মিরাজ তাল সামলাতে না পেরে এক পা পিছিয়ে গেল। কড়া গলায় বলে উঠল, ভুলে যাস না আমিও কিন্তু তোর উপরে হাত তুলতে পারি। আগেরবার যেমন করেছিলাম ভুলে গেলি? শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে আবারও ঘুষি দিতে শুরু করলো। মিরাজ হাত তুলতে নিলে শ্রাবণ সেই হাতটা ধরে গর্জে উঠে বলল, কুত্তার বাচ্চা, তোর কলিজায় এত বড় সাহস? আমার গায়ে এখনো হাত তোলা দুঃসাহস দেখাস কি করে? আগেরবার কিছু বলেনি বলে ভেবেই নিলি এবারও কিছু বলবো না? মিরাজ হাত ছাড়িয়ে শ্রাবণের ওপর খেপে গিয়ে বলল, ছাড় আমায়, দেখ আমিও কি করতে পারি। শ্রাবণ হাত ছেড়ে দিল। মিরাজ কোনো পূর্ব সংকেত ছাড়াই শ্রাবণকে ঘুষি মারল। শ্রাবণও কম নয়, সেও মারতে মারতে সিয়ামকে বলল, সিয়াম তুই আমার গাড়ির কাছে যা। হিয়ার প্রায় যায় অবস্থা। কি হচ্ছে? আর এই ছেলেই বা কে? কেন বা মারামারি হচ্ছে? ওদের মাঝে কি পুরনো কোনো শত্রুতা আছে নাকি? শ্রাবণ রনিকে চোখ দিয়ে ইশারা করে মিরাজের ড্রাইভারের কাছে যেতে বলল। বলা তো যায় না, আবার পুলিশকে যেন কল দিয়ে না বসে। শ্রাবণ মিরাজকে মারতে মারতে প্রায় শুয়ে ফেলেছে। সবাই চারপাশে দাঁড়িয়ে আছে, কেউ শ্রাবণের ওপরে কথা বলছে না। মিরাজ কোনো রকম উঠে দাঁড়িয়ে জোর গলায় বলে উঠল, আমি তখন কোনো ভুল করিনি, আমার ভালোবাসা আমি ছিনিয়ে নিয়েছি। শ্রাবণ দাঁত চেপে বলল, নিয়ে কি করতে পেরেছিস? ওকে তো নিজের কাছেও রাখতে পারলি না। তবে আমায় যে ক্ষত দিয়েছিস, কষ্ট দিয়েছিস, সেটা তো তোকে পেতেই হবে। মিরাজ এক পা করে পিছিয়ে যেতে যেতে নিজের গাড়ির কাছে এসে চট করে রিভলভার বের করে শ্রাবণের দিকে তাক করলো। হিয়া এই দেখে গাড়ি থেকে নেমে যেতে নিল। ঠিক তখন সিয়াম এসে মাথা নাড়িয়ে ভেতরেই থাকতে বলল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো, আল্লাহকে ডাকতে লাগলো যেন শ্রাবণের কোনো কিছু না হয়। এর মাঝে আকাশে গুরুম গুরুম মেঘ ডাকতে শুরু করলো, হালকা হালকা ঝিরঝির বৃষ্টিও পড়তে শুরু করলো। শ্রাবণ তাচ্ছিল্য ভরা বিস্তর এক হাসি দিয়ে মিরাজকে বলল, বড় ভুল করলি। পাশ থেকে রনি মিরাজের হাত থেকে অভিনব কৌশলে রিভলভারটা নিয়ে নিল। শ্রাবণ মিরাজের কলার চেপে ধরে বলল, তোর কলিজায় সাহস আছে বলা যায়। সেদিনই শ্রাবণ তোকে কেন কিছু বলেনি জানিস? সেদিন শ্রাবণ ভালোবেসে সব কিছু নির্দ্বিধায় ছেড়ে দিয়েছিল বলে কিছু বলেনি। তো আজকে কিসের জন্য স্যাক্রিফাইস করব বল? এর থেকে শতগুণ ভালো উপহার আমি পেয়ে গেছি। মিরাজও শ্রাবণের কলার চেপে ধরে বলল, ভালো ভালোই বলছি, আমায় ছেড়ে দে, না হলে। শ্রাবণ গর্জে উঠে বলল, এই কুত্তা, তুই কাকে হুমকি দিস? হ্যাঁ? বলেই মিরাজকে বেধরে মারতে শুরু করলো। মারতে মারতে বলল, তোকে আজ আমি কুপিয়ে কুপিয়ে মেরে তারপর তোকে বক্সে ভরে তোর বাবার কাছে দিয়ে আসবো।